আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। অবনতির দিকে যাচ্ছে রাজশাহীর করোনার পরিস্থিতি। সংক্রমণ নিয়ন্ত্রণে কাজ করছে জেলা প্রশাসন। জেলা সিভিল সার্জন ও রামেক হাসপাতাল কর্তৃপক্ষ করোনা নিয়ন্ত্রণে চালিয়ে যাচ্ছে বিভিন্ন কর্মসূচি। এদিকে গেল 24 ঘন্টায় রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে মৃত্যু হয় আরও 13 জনের। মৃতদের মধ্যে 6 জন করোনার উপসর্গ এবং 6 জন করোনা পজিটিভ হয়ে মারা যান। এছাড়া হাসপাতালটির করোনা ওয়ার্ডে একদিনে নতুন রোগী ভর্তি হন আরও 62 জন। সোমবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানি তথ্য নিশ্চিত করেন। করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ফরিদপুরে 1 সপ্তাহের লকডাউন ঘোষণা করল জেলা প্রশাসন। রবিবার বিকেলে জেলা প্রশাসক অতুল সরকার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়। লকডাউনের প্রথম দিন সোমবার সকাল থেকে নিত্য প্রয়োজনীয় দোকানপাট ছাড়া বন্ধ থাকে সব ধরনের দোকানপাট। জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয় পুলিশের চেকপোস্ট। এদিকে জেলায় 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয় আরও 4 জনের। একই সময়ে করোনা শনাক্ত হয় আরও 21 জনের শরীরে। রাজধানীর 3টি কেন্দ্রে শুরু হল ফাইজার ও বায়োএনটেকের টিকা প্রয়োগ। সোমবার সকাল 9টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টার কেন্দ্রে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ডক্টর শরফুদ্দিন আহমেদ। একই সময় শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট পরিচালক ফারুক আহমেদ এবং কর্মীটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ নিজ নিজ কেন্দ্রে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন। প্রাথমিকভাবে 120 জন করে মোট 360 জনকে এই টিকাগুলো দেয়া হবে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। বাংলাদেশ সেনাবাহিনীকে আধুনিক টাইগার মাল্টিপল লঞ্চ মিসাইল সিস্টেম প্রদান করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ লক্ষ্যে রোববার সাভার সেনানিবাসস্থ মিলিটারি পুলিশ সেন্টার অ্যান্ড স্কুলে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত ছিলেন। এ সময় ভবিষ্যতেও সেনাবাহিনীর আধুনিকায়নের এ ধারাবাহিকতা বজায় থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ সেনাবাহিনীতে যুক্ত হল অত্যাধুনিক প্রযুক্তির টাইগার মাল্টিপল লঞ্চ মিসাইল সিস্টেমের এর অন্তর্ভুক্তকরণ অনুষ্ঠান রোববার সাভারের সেনানিবাসের মিলিটারি পুলিশ সেন্টার অ্যান্ড স্কুলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে উপস্থিত ছিলেন। এ সময় সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ প্রধানমন্ত্রীর পক্ষে সেনাবাহিনীর একটি আর্টিলারি ইউনিটকে অন্তর্ভুক্তি সনদ প্রদান করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, অত্যাধুনিক টাইগার MLRS অন্তর্ভুক্তির ফলে বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতায় যোগ হল নতুন মাত্রা। ভবিষ্যতেও সেনাবাহিনীর এ আধুনিকায়নের ধারাবাহিকতা বজায় থাকবে বলেও প্রধানমন্ত্রী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ভিডিও বার্তায় এ সময় প্রধানমন্ত্রী জানান, বঙ্গবন্ধু প্রণীত প্রতিরক্ষা নীতি 1974-এর ভিত্তিতে বর্তমান সরকার নতুন করে প্রতিরক্ষা নীতি 2018 এবং ফোর্সেস গোল 2030 প্রণয়ন করে, যার বাস্তবায়ন অনেক দূর এগিয়ে গিয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী দেশ গঠন এবং বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে সেনাবাহিনীর আত্মত্যাগ ও অসামান্য অবদানের কথা স্মরণ করেন। প্রিয় মাতৃভূমির অখণ্ডতা রক্ষা এবং জাতির যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনীকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন পদবীর সেনা সদস্যগণ উপস্থিত ছিলেন। বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই মিসাইল সিস্টেমের কারণে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা নিঃসন্দেহে শক্তিশালী হয়েছে বহুগুণ। বিশ্ব মঞ্চে আমাদের গর্বের সেনাবাহিনী বয়ে আনুক আরও সুনাম। সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্রই আমরা দেশের তরে। এ মহান স্লোগানকে সামনে রেখে যুগের সাথে সমান তালে এগিয়ে চলুক বাংলাদেশ সেনাবাহিনী। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, নিউজ ডেস্ক। সোমবার বেলা 11টায় রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে গুরুতর আহত হলেন এক মোটরসাইকেল চালক। মোটরসাইকেলটি হঠাৎ বাসের সামনে চলে এলে বাসের চালক তাৎক্ষণিক গতিরোধ করলেও মোটরসাইকেলটি চালক সহ বাসের সামনের চাকা নিচে চলে যায়। এতে মোটরসাইকেল চালকের পায়ের একাংশে মারাত্মক জখমের সৃষ্টি হয়। এই ঘটনায় মোটরসাইকেল চালকের অসাবধানতাকে দায়ী করেন প্রত্যক্ষদর্শীরা। এ সময় ট্রাফিক নিয়ম মেনে গাড়ি চালানোর অনুরোধ জানান কর্তব্যরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট। একটা বাস সোজা আসতেছিল এবং মোটরসাইকেলটা ওই ইউরোপ থেকে ইউটার্ন করার উদ্দেশ্যেই আসতেছিল। তো মোটরসাইকেল ভদ্রলোক উনি ওই বড় গাড়িটাকে ইনস্ট্যান্ট একটা সিগন্যাল দিয়ে ওই ইউটার্ন করতে গেছে, যার কারণে ওই দুর্ঘটনাটা ঘটছে।
সরকার সারা দেশে ব্যাটারি চালিত অটো রিকশা ও ভ্যান বন্ধের ঘোষণা দিলেও তা মানতে দেখা যায়নি কেরানীগঞ্জে। সোমবার সকাল থেকে নির্দেশনা উপেক্ষা করে উপজেলার ঢাকা মাওয়া সংযোগ সড়কের ব্যস্ততম স্থান বাবুবাজার ব্রিজের দক্ষিণ প্রান্তের কদমতলী গোল চত্বর ও পোস্তগোলা সড়কের হাসনাবাদ এলাকায় ট্রাফিক পুলিশের সামনেই চলতে দেখা যায় ব্যাটারি চালিত নিষিদ্ধ রিকশা ও ভ্যান। ভুক্তভোগীরা জানান, এসব ব্যাটারি চালিত রিকশা ও ভ্যান চলাচলে সড়কের সৃষ্টি হয় যানজট ও ঘটে দুর্ঘটনা। মাদারীপুরের শিবচরের 13টি ইউনিয়নে সোমবার সকাল 8টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। নির্বাচনে একটি ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ও অন্যান্য 12টি ইউনিয়নে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দায়িত্বে নিয়োজিত থাকেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ। এ সময় বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন জেলা প্রশাসক রহিমা খাতুন। এদিকে গাজীপুরে কালীগঞ্জেও সোমবার সকাল থেকে 6টি ইউনিয়নে শুরু হয় ভোট গ্রহণ। উপজেলার বিভিন্ন কেন্দ্রে পুরুষের তুলনায় নারীদের উপস্থিতি ছিল বেশি। নির্বাচনে ভোট গ্রহণ সুষ্ঠুভাবে হচ্ছে বলে জানান গাজীপুর নির্বাহী ম্যাজিস্ট্রেট তামানুর রহমান জ্যোতি। এখানে সার্বিক পরিস্থিতি যেটা দেখলাম যে সকাল থেকে মহিলা ভোটারের সংখ্যাটা বেশি মনে হলো। আর এখন পর্যন্ত সকাল 8টা থেকে ভোট শুরু হয়েছে। এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি, আমাদের প্রশাসন সবাই ভালোভাবে কাজ করছে। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে দ্বিতীয় ধাপে দেশের 53,000 ভূমিহীন ও গৃহহীন পরিবার বুঝে পেলেন প্রধানমন্ত্রীর উপহার ভূমি ও পাকা ঘর। এ লক্ষ্যে দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানা অনুষ্ঠান। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন ফসল মাহমুদ। রোববার ব্রাহ্মণবাড়িয়ায় দ্বিতীয় ধাপে 681টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার পাকা ঘর। এই উপলক্ষে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া সহ অন্যান্যরা। মুজিব বর্ষ উপলক্ষে জমি ও গৃহ প্রদানের দ্বিতীয় পর্যায়ের কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে রোববার সকালে তাড়াশে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মিজবুল করিমের সভাপতিত্বে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন উপস্থিত ছিলেন। মুজিব বর্ষ উপলক্ষে দ্বিতীয় পর্যায়ে কুমিল্লার 14 গ্রামে ভূমিহীন ও গৃহহীন 125টি পরিবারের মাঝে হস্তান্তর করা হল জমি ও গৃহ। 14 গ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা, কর্মচারী, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। মুজিব বর্ষ উপলক্ষে কুড়িগ্রামে জমি সহ ঘর পেল 1070টি পরিবার। এ লক্ষ্যে কুড়িগ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, কুড়িগ্রাম 3 আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন এবং কুড়িগ্রাম 1 আসনের সংসদ সদস্য আসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ। মুজিব বর্ষ উপলক্ষে রোববার বেলা 11টায় কুষ্টিয়ার দৌলতপুরের উপজেলা অডিটোরিয়ামে 83টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে 1,75,000 টাকা মূল্যের গৃহ ও ভূমি প্রদান করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য সরোয়ার জাহান বাদশাহ। মুজিব শতবর্ষ উপলক্ষে দ্বিতীয় দফায় সারা দেশের ন্যায় মুন্সিগঞ্জে 325টি গৃহ ও ভূমিহীন পরিবার পেল তাদের নতুন ঠিকানা। রোববার উপকারভোগীদের হাতে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন মুন্সিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস। এ সময় জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মুজিব শতবর্ষ উপলক্ষে ময়মনসিংহে 645টি ভূমিহীন ও গৃহহীনদের জমি ও গৃহের দলিল বিতরণ করা হয়েছে। রোববার সকালে ময়মনসিংহ জেলা প্রশাসন আয়োজিত সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জমির মালিকানা ও ঘরের চাবি বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। সরকারের আশ্রয়ণ প্রকল্পের আওতায় দ্বিতীয় ধাপে নওগাঁয় আরও 502টি গৃহহীন পরিবার পেল মাথা গোঁজার ঠাঁই। এ উপলক্ষে নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে সংক্ষিপ্ত আলোচনা সভায় জেলা প্রশাসক হারুনুর রশিদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মুজিব বর্ষ উপলক্ষে রোববার নড়াইলের 152টি ভূমিহীন ও গৃহহীন পরিবার বুঝে পেল প্রধানমন্ত্রীর উপহার জমি সহ ঘর। নড়াইল সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ঘর বিতরণ অনুষ্ঠানে নড়াইলের জেলা প্রশাসক হাবিবুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রবীর কুমার রায় সহ অন্যান্যরা। মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর জমি ও গৃহ প্রদান কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন উপলক্ষে নোয়াখালী সোনাইমুড়ি উপজেলায় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন অডিটোরিয়ামে আলোচনা সভা ও প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে অংশগ্রহণ করেন উপকারভোগী পরিবার সহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দ। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প 2-এর অধীনে মুজিব বর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে দ্বিতীয় ধাপে আধা পাকা বাড়ি পেলেন ভোলার 371টি গৃহহীন ও ভূমিহীন পরিবার। অনুষ্ঠানে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য রাখেন ভোলা 1 আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ।
নওগাঁর সাফাহারে মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হল রোববার। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মিল্টন চন্দ্র রায় এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান হোসেন সহ অন্যান্যরা। মুজিব বর্ষ উপলক্ষে সরকারের আশ্রয়ণ প্রকল্পের আওতায় সুবিধাভোগীরা পেলেন মাথা গোঁজার ঠাঁই। এমন ধারা অব্যাহত থাকলে দারিদ্র্যমুক্ত হবে দেশ, এমনটাই মনে করছেন বিশিষ্টজনরা। ফয়সাল মাহমুদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। কুমিল্লার দাউদকান্দির গোমতী নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে চাঁদাবাজি করে স্থানীয় একটি প্রভাবশালী চক্র। কোনো রকম রসিদ ছাড়া বালু বোঝাই প্রতিটি বলক্ষেত থেকে ৩০০ থেকে ৫০০ টাকা চাঁদা আদায় করা হয়। তাই চাঁদা বন্ধের দাবিতে রোববার বিকেলে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করল স্থানীয় জাহাজ মালিক সমিতির নেতারা। এ সময় দাবির সাথে একত্রতা প্রকাশ করে চাঁদাবাজির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন দাউদকান্দি চান্দিনা সার্কেলের উপপুলিশ কমিশনার সোহেল রানা। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভালুকা ও ত্রিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল ৪ জনের। গেল রাত ৩টার দিকে ভালুকার সিস্টোর সড়কের পাশে পণ্যবাহী একটি ট্রাকের চাকা মেরামত করার সময় পেছন দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান চাপা দিলে ঘটনাস্থলে মৃত্যু হয় ট্রাকের চালক সহ ৩ জনের। অপরদিকে সোমবার সকালে ত্রিশালের বগারবাজার এলাকায় একটি ট্রাকের চাপায় মৃত্যু হয় অপর এক ট্রাক হেলপারের। ঘটনার সত্যতা নিশ্চিত করেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুদ্দিন। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল ৫টা ৩০ মিনিট এবং রাত ৯টা ৩০ মিনিটে। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।